আহানারা সবাই শান্তদের আগেই গুহা থেকে বেরিয়ে জিপে করে চলেও গেছে। শান্ত খালি এদিক ওদিক তাকিয়ে আহানাকে খুঁজছে। লাস্টবার একটা টাইট দিয়ে তারপর আমি ফিরব, কিন্তু সবাই গুহা থেকে বেরিয়ে দেখলো তাদের জিপ বাদে আর কারোরই জিপ নেই। তার মানে তারা চলে গেছে বোঝা যাচ্ছে। ধুর। নওশাদ দাঁত কেলিয়ে বলল, চল হোটেলে ফিরে যাই। শান্ত জিপে উঠতে উঠতে বলল, সূর্য আসে নাই কেন আমাদের সাথে? সে তো ঘুমাচ্ছে, বহুত টানছি, উঠাতেই পারলাম না। থাকবে, আমাদের কি আজকের সব ট্রিপ মিস হয়ে গেল। এই জিপ থেকে বাস স্টেশন গিয়ে বাসে উঠে ফিরে যাব আমরা। কিন্তু শান্ত, আরো দুদিন থাকলে হতো না? না হতো না। মাকে দেখতে যেতে হবে আমার, আর নিতু কি করছে না করছে সব দিক খেয়াল রাখতে হবে তো। এত বাইরে থাকলে তাদের খেয়াল কে রাখবে? মাকে ছাড়া এমনিতেও দূরে কোথাও গেলে আমি শান্তি পাই না। আচ্ছা ফাইন, কিন্তু এটা মনে রাখিস তোকে তো আমরা বছরে কটা দিনের জন্যই ফ্রি পাই। না হলে আপনি তো একজন বিজি বিজনেসম্যান। তা নয়, তোর আমাকে বললেই আমি কিন্তু রাজি হয়ে যাই। তাহলে আমাদের কথা ধরে এবার বিয়েটাও সেরে নে। তুই তো আমাদের কথা খুব মানিস। তা হচ্ছে না। আমার মা যে মেয়েকে পছন্দ করবে সেই হবে আমার ওয়াইফ। আন্টি যে কবে কোনো মেয়েকে পছন্দ করবে, আর কবে যে আমরা শান্তর বিয়েটা খাবো। আমাকে নিয়ে না পড়ে নিজেরা বিয়ে করে নিলেই তো পারেন। আপনারাও তো আমার মতো ম্যাচিওর হয়ে গেছেন, বিয়ে করে নেন। কথায় আছে টিমের একজন ফ্রেন্ড বিয়ে করে নিলে টিমের সব ফ্রেন্ডেরই ওয়ান বাই ওয়ান বিয়ের পালা এসে যায়। হা হা। একবার ছ্যাঁকা খেয়ে ব্যাকা হইছি, আমার আর মনে হয় না কাউরে চোখে ধরবে। নে, বাস স্ট্যান্ডও এসে গেছে, সূর্য কখন আসবে সেটা বলাগে। রিয়াজ আশেপাশে তাকাতে তাকাতে বলল, ওকে তো আমরা জিপে ওঠার আগেই কল করে বলেছিলাম হোটেল থেকে বেরিয়ে পড়তে। এতক্ষণে তো চলে আসার কথা। সূর্য 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেল। তারপর সবাই মিলে বাস ধরে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। ঢাকায় আসতে আসতে রাত 11টা বেজে গেছে। শান্ত বাস থেকে নামতেই একটা ছেলে বাইক নিয়ে এসে আগে ওকে সালাম দিয়ে তারপর বাইকের চাবিটা ওর হাতে দিল। শান্ত মুচকি হেসে বলল, কেমন লাগলো তাহসান? স্যার, এই বাইকটা জাস্ট অসাম। আপনি বললেন বাসা থেকে নিয়ে আসতে, তারপর আপনি বাইক চালিয়ে বাসায় আসবেন সায়দাবাদ থেকে, তাই আনলাম। আমার তো এত ভালো লেগেছে, কি বলবো। তাহলে বাইকটা এখন থেকে তোমার, নাও চাবি। কিন্তু স্যার, এত ইমোশনাল হওয়ার কিছুই নাই, আমি নিউ কিনে নেব। স্যার, এটাও তো নতুন, 10-12 দিন চালিয়েছেন শুধু, তাতে কি? তোমার পছন্দ হয়েছে তুমি নিয়ে যাও। স্যার, আপনি আপাতত এটা চালিয়ে বাসায় যান, তারপর না হয়। না না, আমি রিক্সা করে যাব, আজ মন চাচ্ছে রিক্সায় উঠি। বাই তাসিন। তাসিন হাঁ করে শান্তর মুখের দিকে চেয়ে আছে। শান্ত একটা রিক্সা ডেকে উঠে পড়েছে ততক্ষণে। যাক বাবা, আজ ভালোই বাজার হলো। খাটের নিচে কবেকার জমানো 100 টাকার নোট পেয়েছিলাম। হি হি, এটা দিয়েই বাজারটা হয়ে গেছে আমার। টাকাটা দিয়ে পেঁয়াজ আর আলু কিনলাম, এবার এগুলো দিয়ে রাঁধবো। মা আমার জন্য এখনো না খেয়ে আছে। আহানা এক হাতে পেঁয়াজ আর আরেক হাতে আলু নিয়ে হেঁটে যাচ্ছে। সায়দাবাদে যে ওভারব্রিজ আছে তার ডান পাশের মোড়ে গেলে যে টিনের ঘরগুলো পাওয়া যায়, তার মধ্যে একটাই হলো আহানাদের বাসা। গলিটা পেরিয়ে 2টা মোড় পার হলেই তাদের বাড়ি। টিনের 3 রুমের একটা বাড়ি। সামনে একটা নারকেল গাছ, তারপর সিঁড়ি বাসাটার সামনে। বসার সিঁড়ি, লাল রং করা। মা খালা আর সে থাকে বাসায়। খালা সব সময় থাকে না, মাঝে মাঝে এসে থাকে। আহানা একটা ছোট্ট স্কুলে পড়ায়। এই পাড়ার সব ছোট বাচ্চাকে সে পড়ায়। যে যা পারে তাকে দেয়। তার এই কামাই থেকেই সংসারটা চলে আর তার ভার্সিটির খরচ চলে। ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত পড়ায় সে, তারপর খেয়ে ভার্সিটিতে চলে যায়। ওর যখন 14 বছর তখন বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যান। তখন ওরা অনেক বড়লোক ছিল, ওদের নিজেদের গাড়িও ছিল।
কিন্তু ওর চাচারা সব বাজেয়াপ্ত করে ওদের আজ এই অবস্থা করেছে। মাকে নিয়েই তার পৃথিবী। বাবা মারা যাওয়ার পর থেকেই পুরো সংসারের দায়িত্ব আহান আর তার মায়ের উপর এসে পড়েছে। এখন আর মা শরীর খারাপের জন্য কাজ করতে পারেন না বলে আহানাই সব কাজ করে। আগে মা সংসার চালাতো, আহানা একদম উল্টাপাল্টা খরচ করতে পছন্দ করে না। বান্দরবনেও সে যেতে রাজি হয়নি। রূপা ওকে না বলেও টাকাটা দিয়ে দিয়েছিল, তাই সে গিয়েছে সেখানে। যাদের পড়াতো তাদেরও ছুটি ছিল শীতকালের। আর বান্দরবনে যাওয়ার আরেকটা কারণ ছিল, সেটা হলো সুইসাইড। এখানে তো সবার সামনে সুইসাইড করা যাবে না, তাই সে রূপার কথায় বান্দরবন যেতে এক পায়ে খাড়া হয়ে গিয়েছিল। মৃত্যুটা সে চায়, কারণ সংসারের জন্য টাকা আয় করতে গিয়ে সে ক্লান্ত। এটা কিনলে ওটা শেষ, মায়ের কষ্ট সে আর সহ্য করতে পারে না। সে তার সবটা দিয়ে টাকা কামাই করার চেষ্টা করে। ভার্সিটি শেষ করে বাড়িতে বাড়িতে গিয়ে টিউশনি করায়, তাও টাকাটা আসে না। যা আসে তা দিয়ে চলে না। তারা যে বাড়িটায় থাকে সেটাও ভাড়ার, তাই সে এসব থেকে চলে যেতে চায়। সে মরে গেলে তার মাকে তার খালা দেখবে, এসব ভেবেই সে মরতে চায়, কিন্তু মরতেই পারে না। এসব ভাবতে ভাবতে সে এসে পড়ল একদম শান্ত রিকশার সামনে, আর দুম করে পড়ে গেল রোডে। রিকশাওয়ালা রিকশা বাঁকা করে আরেক দিকে নিয়ে গেছে, না হলে আজ 7-5 হয়ে যেত। মামা থামান তো। শান্ত রিকশা থেকে নেমে পেছনের দিকে এসে দেখল আহানা হাত পায়ের বালু ছাড়ছে, তারপর উঠে পেঁয়াজ আর আলু টোকাচ্ছে, টুকিয়ে টুকিয়ে পলিথিনে ঢুকাচ্ছে। আপনি? কথাটা শুনে আহানা চোখ বড় করে সামনে তাকিয়ে শান্তকে দেখতে পেল। আবারও মরতে এসেছিলেন, তাও আমার রিকশার সামনে? বেয়াদব একটা মেয়ে তো আপনি। শুনুন, আমি মরতে চাইনি, আমি হেঁটেই যাচ্ছিলাম। অন্যমনস্ক ছিলাম বলে রিকশার সামনে এসে পড়েছিলাম। আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি, নির্ঘাত মরতে এসেছিলেন। আপনার সাথে ঝগড়া করার মন মানসিকতা নেই আমার, যান এখান থেকে। এটা তোমার বাপের রাস্তা? বাপ তুলে কথা বলবেন না একদম, আপনার বাপের রাস্তা। আমার বাবা নিয়ে কিছু বলবে না, বাপের না হলেও আমার চাচার রাস্তা। হ্যাপি? ইহ, বললেই হলো। আহানা। আহানা ঢোক গিলে পেছন ফিরে তাকালো একজন মহিলার ধমকে। গায়ে সাদা ময়লা শাড়ি পরা একজন মহিলা এগিয়ে আসছে। চোখে মুখে বয়সের ছাপ, হাতে গলায় কোনো অলংকার নেই, পায়ে ছেঁড়া জুতা, সেটা আবার সেলাই করা। এগিয়ে এসে আহানার কান টেনে ধরলেন, তারপর চোখ রাঙিয়ে ওকে চুপ হতে বললেন। এরপর শান্তর দিকে তাকিয়ে মুখটা অসহায়ের মতো করে হাত জোর করে ধরে বললেন, বাবা, মাফ কইরা দাও, আর এমনটা হবে না। আমার মাইয়া অবুঝ, না যাই না বড় বড় মানুষের সাথে লাগতে আসে। মাফ করো বাবা। শান্ত ভ্রুকুচকে তাকিয়ে থেকে চলে গেল। কি সমস্যা তোর? যাকে পাবি তার লগেই ঝগড়া লাগাই দিবি? তোর এই তেজি ভাবের লাই রতন তোর জন্য পাগল হইয়া গেছে। বেশি তেজ দেখাইস না মাইনছেরে। এসব দেখায়া রতন রে পাগল বানাইছস। মা, আমি কি জানি রতন কুত্তাটা আমার রাগ দেখে প্রেমে হাবুডুবু খাবে? যা সর এখন। আমি ভাত রাইন্দা লইছি, এবার তুই আলু ভাজি করে ল, তারপর খামো। ঘুমাতেও তো হইব, কত রাত হইছে। সেদিকে তোর খবর আছে? খবর কেন থাকবে? সারাদিন তো ঝগড়াই করস। শান্ত বাসার সামনে এসে রিকশা থেকে নামলো। দারোয়ান ওকে সালাম দিয়ে ওর হাত থেকে ব্যাগটা নিয়ে ভেতরের দিকে দৌড়ে চলে গেছে। শান্ত বাসার ভিতর পা রাখতেই একটা 7 বছরের মেয়ে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল। শান্ত মুচকি হেসে ওকে কোলে তুলে নিয়েছে, তারপর বলল, আমার বোনটা এত রাতে ঘুমায়নি কেন? ভাইয়া, আমি তো তোমাকে রিসিভ করার জন্যই দাঁড়িয়েছিলাম সেই কখন থেকে। গুড গার্ল। তা আমার বোন কি খেয়েছে? রিপা আন্টি খাইয়ে দিয়েছে। তবে এখন তো তোমাকে ঘুমাতে যেতে হবে। যাচ্ছি যাচ্ছি। শান্ত জ্যাকেটটা খুলে সোফায় রেখে মায়ের রুমের দিকে গেল।
দরজাটা নক করে খুলতেই চোখ গেল তার জানালার ধারের দিকে। সেখানে হুইল চেয়ারে একজন মহিলা বসে আছেন, চোখে চশমা, হাতে একটা উপন্যাস। উনি শান্তর মা। শান্ত পা টিপে টিপে এগোচ্ছে। কিছু দূর যেই না মাকে জড়িয়ে ধরতে যাবে, তখনই মা টের পেয়ে ওর দিকে তাকালো। শান্ত মুখটা ব্যাকা করে বলল, মা। দিলে তো সারপ্রাইজটা নষ্ট করে। মা মুচকি হাসলেন, তারপর শান্তর মাথায় হাত বুলিয়ে দিলেন। শান্ত হাঁটু গেড়ে মায়ের সামনে বসল, তারপর বলল, খেয়েছো তো? মা মাথা নাড়ল। শান্ত হেসে বলল, হ্যাঁ জানালে, তার মানে খাওনি। আমি জানি তুমি আমাকে ছাড়া খাও না। মা মুচকি হাসলেন। শান্ত মায়ের হুইল চেয়ারটা টেনে মাকে নিয়ে ডাইনিংয়ে চলে আসলো। তার মা বিগত 7 বছর ধরে কথা বলতে পারেন না। কত ডাক্তার দেখিয়েছে ওর চাচা মামারা মিলে। বাবার মৃত্যুর পর থেকেই মা এমন হয়ে গেছে। যখন নিতু জন্ম নিয়েছিল, মাকে নিয়ে আমি হসপিটালে ছিলাম। হসপিটাল থেকে বের হতে না হতেই দেখলাম বাবার লাশবাহী গাড়ি হসপিটালের সামনে এসে দাঁড়িয়েছে। তারপর থেকে কোনো কথা আসে না মায়ের মুখ দিয়ে। এত বড় শখ তিনি নিতে পারেননি। তবে পাশের জন কি বলে তা তিনি শোনেন এবং বুঝতে পারেন। শান্ত মায়ের হাতে খাচ্ছে আর বান্দরবনের সব বলেই যাচ্ছে। তারপর মুখ ফসকে আহানার কথাও বলে দিল। মা তো চোখ বড় বড় করে চেয়ে মুচকি হেসে বারবার হাত দিয়ে ওকে খোঁচাচ্ছে। মা শোনো, মেয়েটা কে কি করে আমি জানি না, জানতেও চাই না। আমি তো এমনিই বললাম তোমাকে, আর তুমি শুরু করলে। ওর পিক পাবো কই? আর ওকে আমি বিয়েও করব না। এরকম ঝগড়াটে নাছোড়বান্দাকে বিয়ে করলে জীবন টানা টানা করে ফেলবে আমার। স্যার, খুঁজে বের করেন। এমনও তো হতে পারে এই মেয়েটাই ম্যাডামের পছন্দ হলো। রিপা, দরকার নাই। আমাকে সুখে থাকতে ভূতে কিলায় নাই যে আমি খাল কেটে কুমির আনব। মা আমার খাওয়া শেষ, আমি ঘুমাতে যাই। শান্ত উঠে চলে গেল। রিপা মাকে নিয়ে মায়ের রুমের দিকে গেল। রিপা হচ্ছে নার্স, মায়ের দেখাশোনা করে। মায়ের পা অবশ হয়ে যাওয়ায় হাঁটাচলা করতে পারেন না। 2-3 বছর হলো হুট করে পায়ের সব কার্যকলাপ বন্ধ হয়ে গেছে। তারপর থেকে বিছানা থেকে নামলেই হুইল চেয়ারে থাকতে হয়। শান্ত নিজের রুমে এসে দরজা লাগালো। তারপর পকেট থেকে ছোট্ট একটা মদের বোতল নিয়ে বারান্দার দিকে চলে গেল। মা যেন না জানে মদ খেয়ে সব সাফ করে তারপর ঘুমাবে সে। কাল থেকে আবার অফিস। আহানা আলু ভাজি করে ভাত নিয়ে মায়ের সাথে খেয়ে নিল, তারপর ঘুমাতে গেল। একটা রুমে বিছানা, আরেক রুমেও বিছানা। খালা আসলে সেখানে থাকে। আর আরেকটা রুম বলতে সেখানে চুলা আর একটা কাঠের মিষ্টিপ আছে, হাঁড়ি পাতিল রাখার জন্য। মা আহানার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আহানা ছাড়া তার আর কেউ নেই। আত্মীয় বলতে মা বাবা ছিল, তারাও এক এক করে মরে গেছে। পরিবারে আর একটা বোন বাকি আছে, রোকেয়া, তারও সংসার নেই। গার্মেন্টসে চাকরি করে, মাঝে মাঝে আমাদের সাথে এসে থাকে। শেষ সম্বল স্বামী ছিল আর সেও চলে গেল। কত সুখের দিন ছিল সেই সময়ে, কিছুর অভাব ছিল না। মজনু ভাই সব নিজের নামে কি করে নিয়েছে জানি না। আহানার বাবা মারা যাওয়ার 2 দিন বাদে আমি আমার মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। বাধ্য হয়েছিলাম, হাতে সোনার বালা দিয়ে সব কিনেছি এই বাসার। আমি গার্মেন্টসে কাজ করে আহানাকে পড়িয়েছি এতদিন। জীবনে পড়ালেখাটাই সব। এখন আমার মেয়ে নিজের খরচ নিজেই চালাতে পারে, তাই আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। শরীরও আর মানে না। কতটা বছর আমি সংসারের জন্য লড়েছি, আমার আর আহানার মুখে খাবার তোলার জন্য। আর এখন 2-3 বছর ধরে কাজই করতে পারি না। মেয়েটা আমার একা হাতে টাকা কামাই করে, আর কত করবে ও? ওর মুখের ফ্যাকাশে ভাব দেখে আমার কষ্ট হয়। তার উপর মেয়েটা শান্তিতে থাকতেও পারে না ওই রতনের জ্বালায়। তার কুনজর পড়েছে আমার মেয়ের উপর। ওকে বিয়ে দিয়ে দিলে আমি কি নিয়ে থাকবো সেটাই ভাবি। সবে 21 বছর, তবে আশেপাশে সবাই বলছে
ওর নাকি বিয়ের বয়স হয়েছে, এত তাড়াতাড়ি মেয়েটাকে আমি দূরে ঠেলে দেব? আর তার স্বামী যদি ভালো না হয়? আল্লাহ, আমার মেয়েটার কপালে একটা ভালো ছেলে রেখো, সে যেন আমার মেয়েকে কখনো কাঁদতে না দেয়। ভোর 5টা বাজে। হাতে আম গাছের পাতা নিয়ে আহানা হাঁটছে, তাও ফ্লাইওভারের নিচ দিয়ে। দাঁত ঘষতে ঘষতে বাতাসে ওড়না উড়িয়ে এবার সে ফ্লাইওভারে উঠেছে। এই সময়টা হলো আহানার সময়। সে এই সময় নিজের মন মতো করে কাটায়। 6টা বাজা পর্যন্ত হেলে দুলে হাঁটছে সে। বাসার পাশে বলে এখানে সে হাঁটতে আসে। ভোরের আলো চারদিকে। দুই একটা গাড়ি দেখা যাচ্ছে অনেকক্ষণ বাদে বাদে। দেখাই যাচ্ছে দূরপাল্লার বাস, মালবাহী ট্রাক। প্রাইভেট কার খুবই কম দেখা যায়। এই সময়ে কোন বড়লোক বাসা থেকে বের হতে যাবে? আহানা এবার ফ্লাইওভারে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রইল। বড় করে একটা শ্বাস নিয়ে ভাবল, দুনিয়াটা কত সুন্দর, তাই না? আর আমি কিনা মরতে চাই। সুন্দর পৃথিবীটা দেখার সৌভাগ্য সবার থাকে না, যেমন আমার নেই। তাই আমি চলে যেতে চাই। আহানা আম পাতার ডালটা নাড়াতে নাড়াতে ভাবছিল উল্টাপাল্টা সব ভাবনা। হঠাৎই ডালটা গেল হাত থেকে পড়ে। নিচু হয়ে আম গাছের ডালটা হাতে নিতে যেতেই এবার হাতের আম পাতাটাই উড়ে গিয়ে রোডের মাঝখানে চলে গেল। ধুর, এসব কি হচ্ছে? একটু শান্তিতে চিন্তা ভাবনা করতে চাচ্ছিলাম, তার হলো না। আহানা বাম পাশে তাকালো একবার। না, কোনো গাড়ি নেই। ডান পাশেও নেই। এক দৌড়ে পাতাটা নিয়ে চলে আসবো, তারপর নিচে নেমে যাব। আহানা ডালার ওড়নাটা নিয়ে ফ্লাইওভারের কিনারায় রেখে মাঝখানের দিকে দৌড় মারল। আমি বুঝি না, সকালবেলায় কাজ কেন থাকবে? কোথায় ভাবছিলাম একটু ঘুমাবো, তারপর ঘুম থেকে উঠে 9টা-10টার দিকে অফিসে যাওয়া যাবে। তা না, সকাল সকাল কাজ এসে ঘাড়ে পড়ল আমার। ক্লায়েন্টটার 7টার আগেই ফ্লাইট ধরে চলে যাবে লন্ডনে, তাই তার সুবিধা মতন আমাকেও এখন এত ভোরবেলা মিটিংয়ের জন্য বের হতে হচ্ছে। অসহ্যকর। শান্ত একটা সফট মিউজিক প্লে করে সামনে তাকিয়ে দেখল একটা মেয়ে রোডের মাঝখানে। চোখ বড় করে দমটম সব বন্ধ করে গাড়ি থামিয়ে ফেলল শান্ত। আহানা ভয়ের চোটে এক দৌড়ে কিনারায় চলে গেছে ততক্ষণে। আম পাতাটা নাও হলো না তার। শান্ত গালি দিতে দিতে গাড়ি থেকে নামতেই দেখল আহানা তড়িঘড়ি করে ওড়না পড়ছে। আপনি, আপনার সমস্যা কি বলুন তো? ঘুরে ফিরে আমার সামনেই মরতে আসেন আপনি। আসলে আমি যদি জানতাম আপনি রোডে, তাহলে উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতাম। আপনার তো মরার অনেক শখ। আহানা ভ্রুকুচকে চেয়ে আছে, তারপর চোখটা হালকা বড় করে বলল, শুনুন, আমি মরতে চাইনি। আমি তো। কাজের বাহানা দেবেন না একদম। আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি। কাজের বাহানা দিচ্ছি না। আমি আম পাতা নিতে গিয়েছিলাম, ওই যে আপনার গাড়ির নিচে, তাই দেখাতে পারছি না আপাতত। আর ইউ কিডিং উইথ মি? নো, কিডিং কেন করব? আপনি কি কিড যে আপনার সাথে বাচ্চামো করব? আপনার মতো বেয়াদব মেয়ে আমি আর দুটো দেখিনি। আপনার তো মরে যাওয়াই উচিত। মরবো না কি করবেন? জোর করে মারবেন? হ্যাঁ, সেটাই করতে হবে। সব সময় আমার সামনেই মরতে আসেন, আর আমি বাধ্য হয়ে আপনাকে বাঁচাতে যাই। আজ এই খোলা ফাঁকা ফ্লাইওভার থেকে ফেলে দিই, আমার অসম্পূর্ণ কাজটা পূর্ণ করি। শান্ত গায়ের কোটটা খুলে কারের ভেতর ছুঁড়ে ফেলে এগিয়ে গেল। আহানা ভয় পেয়ে দৌড় মারতে যেতেই শান্তর হাত মুঠো করে ধরে ফেলল সাথে সাথে। কই পালাও চান্দু? তোমার না মরার শখ? দাঁড়াও, তোমার জীবন নিচ্ছি আমি। আমাকে তুমি বলছেন কেন? আদব কায়দা কিছু শেখেন নাই দেখছি। লাইক সিরিয়াসলি? ফ্লাইওভারে সাহস ছাড়া মানুষ ওঠে না, আর আপনি বলছেন আপনি আম পাতার জন্য রোডের মাঝখানে এসেছেন, তাও ফ্লাইওভারের উপর, আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে? হাত ছাড়ুন বলছি। দেখুন, আমি মরতে চাই না।
অন্তত আপনার হাতে না। আপনি মরতে চান নাকি মরতে চান না তা ভালো করেই জানা হয়ে গেছে আমার। আমাকে আর সার্টিফিকেট দিয়ে বোঝাতে হবে না। চলুন, নিজেও একটু হালকা হন, আমি আপনাকে উঁচু করে ফ্লাইওভার থেকে ফেলছি। না, একদম না, বাঁচাও। মা, খালা, বাবা এটা বলবেন না। বাবা এখানে নেই, যারা আছে তাদেরই তো ডাকবো। শান্ত আহানাকে ফালানোর জন্য শক্ত করে ধরতেই ফোনটা বেজে উঠল তার। তারপর আহানাকে ছেড়ে দিয়ে ফোন রিসিভ করলো সে। আমার আম পাতা, ডালে একটা পাতাও নেই, আম পাতা ওই একটাই ছিল। কত কষ্ট করে গাছে উঠে নিয়েছিলাম। আহানা হামাগুড়ি দিয়ে কারের নিচে উকি দিল। পাতাটা চাকার সামনে, আর একটু চাকার নিচে হাত দিয়ে টান দিলেই ছিঁড়ে যাবে। শান্ত কথা বলা শেষ করে দেখল আহানা কোমর উপরে তুলে মাথা রোডে লাগিয়ে রোডে শুয়ে ওর কারের নিচে উকিঝুঁকি দিয়ে যাচ্ছে। এই মেয়ে, সরেন এখান থেকে, আপনার জন্য আমার অফিসে লেট হয়ে গেল। শুনুন না, আমার আম পাতা আপনার কারের চাকার সামনে, একটু কারটা পিছিয়ে নেন না, আমি পাতাটা নেব। আহা, আপনি আমার রিলেটিভ হন নাকি বন্ধু বান্ধব, কোনটা? আপনার জন্য আমি এত কষ্ট কেন করব? এমনি তো আমার অফিসে লেট হচ্ছে। বাই, সি ইউ নেভার। তার মানে আপনি আমার আম পাতাটা মারিয়ে যাবেন? দরকার হলে ঘষে রোডের সাথে মিশিয়ে তারপর যাব। শান্তকারের দরজা খুলে ভেতরে বসে সিট বেল্ট লাগাচ্ছে। আহানা মুচকি হেসে ফ্লাইওভারের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। শান্ত আহানার হাসির কারণ কি বুঝল না। গাড়ি স্টার্ট দিয়ে জাস্ট 6 সেকেন্ডে গিয়ে কারটা থেমে গেছে। টায়ার পাঞ্চার। এতক্ষণ তো ঠিক ছিল। শান্ত কার থেকে নামতেই দেখল আহানা দাঁত কেলিয়ে ওর দিকে চেয়ে আছে। শান্ত টায়ারটা ভালো করে চেয়ে দেখল একটা পিন আটকে আছে। আহানা পিছাতে পিছাতে বলল, আম পাতাটা নিতে দিলে হয়তো বা আপনার টায়ার পাঞ্চার হতো না। তার মানে আপনি? আহানা এক দৌড় দিল আর পেছনে তাকালো না। সে কারের সামনে পিনটা ছুঁড়ে মেরে ভালো মানুষের মতো দাঁড়িয়ে পড়েছিল, যার কারণে কার পিনের উপর দিয়ে যেতেই পিনটা টায়ারে লেগে পাঞ্চার হয়ে যায়। পিনটা দিয়ে তার জামার ছেঁড়া অংশ জোড়াতালি দিয়ে বাসা থেকে বের হয়েছিল সে। এই মেয়েটা এত বেয়াদব, আমার জীবনে আমি এরকম মেয়ে দেখিনি। আজ নির্ঘাত দেরি হয়ে যাবে। শান্ত আপাতত 10 মিনিট অপেক্ষা করে একটা রিক্সা নিয়ে অফিসে গেল, আর তাহসিনকে ফোন করে বলল যেন সে এসে এখান থেকে কারটা নিয়ে যায়। আহানা হাঁপাতে হাঁপাতে ফ্লাইওভার থেকে নিচে নেমে গিয়ে গলির দিকে গেল। ভালো করে মুখ ধুয়ে পড়াতে আসতে হবে আবার। কিছু দূর যেতেই সামনে পড়ল রতন। এই পাড়ার 1 নাম্বারের বকাঠি সে। পরনে ফ্লাওয়ার প্রিন্টের লুঙ্গি আর একটা পাতলা শার্ট। দাঁত কেলে এসে আহানার পা থেকে মাথা পর্যন্ত দেখছে। আহানা ভ্রু কুঁচকে বলল, সামনে থেকে সরবি না লাথি মেরে তোর এই হাড্ডি মুখ ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। দে না আহানা, তোর শরীরের ছোঁয়া পাইলে আমার অনেক ভালো লাগবে। দে না, দে, কলিজাটা একটু জুড়াক। আহানা দাঁতে দাঁত চেপে পাশ দিয়ে চলে গেল। একটা বেয়াদব, এরে বিয়ে করার চেয়ে আমি বরং সেদিনই মরব। আহানা পুকুর ঘাটে গিয়ে মুখ ধুয়ে দৌড় মারল বাচ্চাদের পড়াতে। ওদের পড়িয়ে তারপর আবার ভার্সিটিতে যেতে হবে। শান্ত মিটিংটা শেষ করে কলার টানতে টানতে চেয়ারে এসে বসতেই শুনতে পেল নওশাদ, রিয়াজ আর সূর্য আসছে। স্যার, ওনাদের কি ভেতরে আসতে বলবো? এটা জিজ্ঞেস করার কি আছে উষা, আসতে দাও ওদের। দোস্ত, গেস হোয়াট? উষা, কফির ব্যবস্থা করো, আমার জন্য বড় মগে দিও, আমার মাথা ধরেছে। আর শোন নওশাদ, আমার গেস করার মুড নাই, তুই বল আমি শুনি। কথাটা বলে শান্ত ল্যাপটপ টেপায় মন দিল। আরে শোন না, আমাদের ইউটিউব ব্লগটা একটা কনসার্ট পার্টি দেখেছে তো তো তারা তোর ভয়েস শুনে মুগ্ধ। আজকে বিকালে যমুনা ফিউচার পার্কে যে কনসার্ট হবে
সেখানে তোকে গান গাওয়ার জন্য ইনভাইট করেছে। এই দেখ, আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে ইনভাইটেশন কার্ডও নিয়ে এসেছি। জি না, আমার সময় নেই। আর আমার গলা এত আহামরি কিছু না যে কনসার্টে গান গাইব। আমার কাছে এত সময়ও নেই। প্লিজ প্লিজ রাজি হয়ে যা। তুই কনসার্টটা করলে আজকেই 200K এর মতো সাবস্ক্রাইবার পেয়ে যাব। তাহলে বুঝতে পারছিস, 200K প্লাস করলে আমাদের আজকে 2 মিলিয়ন ডান হয়ে যাবে। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না। তার উপর 10,000 টাকার চেক অ্যাডভান্স করেছে তারা। টাকাটা সামান্য আমাদের কাছে, বাট মজা হবে এটাই অনেক। শান্ত প্লিজ রাজি হ। না, বের হয় এখান থেকে, আমার এমনিতেও অনেক কাজ। আন্টিকে বান্দরবনের সেই মেয়েটার পিক দেখাই দিব কিন্তু। শান্ত ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে রিয়াজের দিকে তাকালো। তিনজন মিলে ওর দিকে দাঁত কেলিয়ে চেয়ে আছে। তোরা ওর পিক পাইলি কই? মনে আছে সে অন্যায় করে পানি এনে তোর গায়ে ঢেলেছিল? তখন আমাদের ক্যামেরা অন ছিল, কারণ তুই তখন ব্লগটা করছিলি। অ্যান্ড আমি ভিডিওটা থেকে সেই মেয়েটার ছবি নিয়ে নিয়েছি। হারামি, তোর মতো বন্ধু থাকলে আর মানুষের শত্রু লাগে? আমরা এটাও জানি তোর আজকে ভোরবেলায় মিটিং ছিল। আপাতত আজ আর মিটিং নাই, উষা বলেছে। আমাকে ব্ল্যাকমেল করছিস? প্লিজ শান্ত, মজা হবে একটু, চল না প্লিজ। তুই আজকে গান গাইলে বিজনেসম্যান শারিয়ার শান্ত থেকে সবাই তোকে গায়ক শান্ত হিসেবে চিনবে। ফাইন, যা তোরা, আমি নিতুকে নিয়ে চলে আসব। ইয়াহু। শান্ত মাথার চুল টানতে টানতে কফি খাচ্ছে। কি একটা ঝামেলা। হ্যালো আহানা, কিরে, ভার্সিটিতে আসবি না? আসবো। আমার পায়ে ব্যথা পেয়েছি পড়ে গিয়ে, ঠিকমতো হাঁটতে পারছি না, তাও আসবো। তেমন একটা মারাত্মক না। ওকে বাই। আহানা ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল বাসা থেকে। তারপর ভার্সিটিতে আসতেই রূপা জাপটে ধরেছে। জাপটে ধরার কারণ হলো তার সাথে আজ এক জায়গায় যেতে হবে। আহানা বলছে তার বিকেল থেকে টিউশনি। রূপা বলল টিউশনির সময়ের আগেই ঘোরাফেরা শেষ করে বাড়ি ফিরবে। কনসার্ট রেডি, মানুষের হই হই রই রই। তার উপর নওশাদ একটা পোস্ট দিয়ে চ্যানেলের সবাইকে জানিয়ে দিয়েছে তারা যমুনা ফিউচার পার্কের কনসার্টে আসছে। আবার শান্ত গানও গাইবে। দলে দলে সব আসছে কনসার্টটায়। শান্ত বাসায় এসে রিপাকে বলল নিতুকে তৈরি করে দিতে। সে নিতুকে নিয়ে ঘুরতে যাবে। তারপর নিজের রুমে এসে একটা ব্ল্যাক টি শার্ট আর খয়েরি রঙের জ্যাকেট বের করে পরে নিল, সাথে ব্ল্যাক জিন্স। সানগ্লাসটা হাতে নিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে নিতুকে নিয়ে বেরিয়ে পড়ল সে। ওদিকে রূপা আহানাকে নিয়ে যমুনা ফিউচার পার্কের সামনে এসে সবেই থেমেছে। আহানা মুচকি হেসে বলল, বাবার সাথে শেষবার এখানে এসেছিলাম, এখন আমার সাথে আসলি। এখান থেকে শপিং করবি? একটা হালকা গেঞ্জির দামও 5,000 টাকা এখানে। জানি জানি, এসেছি তো কনসার্ট দেখতে। চল, আজ নাকি কনসার্টে শারিয়া শান্ত আসবে গান গাইতে। কে সে? আরে ওই যে শান্তি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক সে। আর সে একজন ইউটিউবারও। শান্তি, কিন্তু তার নাম তো শান্ত বললি। হয়তো বোন বা মায়ের নামটা হবে। শান্তর গানের গলা জাস্ট অসাম। তার বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজন আছে, নাম নওশাদ শেখ। কি বলবো, আমি তো এই দুটোর ওপর ক্রাশ খেয়েছি। তবে যা মনে হয়, মেইন শান্তকে পটানো আমার দ্বারা পসিবল না, বাট নওশাদকে পটাতে পারবো। তুই সারাদিন এসব নিয়েই পড়ে থাকিস? আচ্ছা চল যাই। শান্ত স্টেজে উঠে দাঁড়িয়েছে। তার সামনে 300-400 জনের মতো দর্শক গিজগিজ করছে। সবার মুখেই শান্তর নাম। শান্তর গিল্টি ফিল হচ্ছে না, কারণ সে একবার সিরাজগঞ্জ গিয়েছিল। সেখানে ওর চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার এসেছিল হাতে ফুলের মালা নিয়ে তার সাথে দেখা করতে। সেদিনও এমন মানুষ ছিল। নিতু দূরে চেয়ারে বসে তার ভাইয়ের গানটা ভিডিও রেকর্ড করছে, হাতে জুস নিয়ে। পরনে সাদা ফ্রক আর জিন্সের কোটি।
শান্তর বোন বলে কথা, একটু স্টাইলিশ তো হতেই হবে। শান্ত জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে গানটা শুরু করলো। চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নও। এই আহানা, গান শুরু হয়ে গেছে মনে হচ্ছে, দৌড় দে। রূপা আহানার হাত ধরে দৌড় দিল। দুজনেই কনসার্টের মাঝখানে চলে এসেছে দৌড়াতে দৌড়াতে। আহানা মাথা উঁচু করে তাকালো সামনের দিকে। শান্তকে দেখে চোখ কপালে তুলে ফেলল সে। চোখটা ডলে আবারও তাকালো। না, চোখ তো ঠিকই আছে, তাহলে এটাই সেই লোক, আবার গানও পারে। কিরে, জ্যোৎস্না? কচুর গানের মতো লাগে। কচুর গান মানে? মানে প্রতি লাইনে সুরে আমার হাত পা চুলকাচ্ছে। তাই এটা কচুর গান গাইছে লোকটা। যে মেন শিল্পী তার কণ্ঠেই ভালো লাগে। এই লোকটা গানকে কচু বানাই দিয়েছে, আমার তাই হাত পা চুলকাচ্ছে। ধুর, এসব কি বলিস? কি সুন্দর লাগছে ওনার গলায়। আহ শান্ত। বাই দ্য ওয়ে, নওশাদ কোথায়? আজ মিট করেই যাব তার সাথে। ব্র্যান্ডের লিপস্টিক দিয়ে এসেছি শুধুমাত্র নওশাদের সাথে কথা বলবো বলে। তবে আগে শান্তর সাথে কথা বলার ট্রাই করব। আহানা মুখ বাঁকিয়ে পেছন ফিরে চলে যেতে নিতেই সবার ধাক্কা ধাক্কিতে আবারও আগের জায়গায় চলে আসলো। বিরক্তি নিয়ে এসে এদিক ওদিক তাকিয়ে যাচ্ছে। শান্ত গান শেষ করে দর্শক সবার দিকে তাকালো ভালো করে। তাদের মাঝে একজনকে সে চিনতে পারল। প্রথম থেকে 3টা সারির পরের সারি অর্থাৎ চতুর্থ সারিতে আহানা দাঁড়িয়ে আছে। মুখ বাঁকিয়ে তার চোখও শান্তর দিকে। শান্ত সেদিকে চেয়ে ভ্রু কুঁচকে মাইকটা হাতে নিল। হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আজ এই কনসার্টে আমার হেটার্সও এসেছে, তাও আমার গান শোনার জন্য। থ্যাঙ্কস টু হার। সবাই চিৎকার করে বলছে সে কে। আহানা ঢোক গিলে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছে, কারণ কথাটা তার গায়েই লাগছে। শান্ত মুচকি হেসে স্টেজ থেকে নেমে চলে গেল। বেয়াদ্দপ একটা, আর একটুর জন্য গণধোলাই খেতাম আমি। এই আহানা, চল না প্লিজ প্লিজ। শান্ত আর নওশাদের সাথে কথা বলবে একটু, প্লিজ চল না। আমি কেন যাব? তুই যা। আমি একা গেলে কেমন দেখায় না? প্লিজ আয় না। আহানা এক শর্তে রাজি হলো। শান্তর সাথে রূপা যখন দেখা করবে তখন আহানা রূপার সাথে যাবে না। রূপা তাতেও রাজি হলো। নওশাদ আর রিয়াজ ভিডিওতে ফোকাস করছে, এখন আপলোড করবে। এক্সকিউজ মি, আপনি কি নওশাদ শেখ? ইয়েস। আমি রূপা রহমান। আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল আমাদের। প্লিজ একটা পিক তুলতে পারি আপনার সাথে? নওশাদ হেসে হাতের ক্যামেরাটা রিয়াজের হাতে দিয়ে ছবি তোলার জন্য পকেট থেকে ফোন বের করতেই ওর চোখ গেল আহানার দিকে। দূরে সে দাঁড়িয়ে আছে। তারপর রিয়াজের হাত ধরে দূরে নিয়ে গিয়ে বলল, এটা সেই মেয়েটা না? রিয়াজ মাথা বাঁকিয়ে আহানার দিকে তাকালো। আহানা দূরের একটা পিলারের সাথে লেগে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। পরনে গাঢ় নীল রঙের জামা, ওড়নাটা গলায় একপাশে ঝুলিয়ে চুলগুলো সামনে দিয়ে রেখেছে, আর হাতে একটা পার্স ব্যাগ। তুই মেয়েটার ভালো করে একটা ছবি তুলে নে তো। শান্তকে হাতে রাখতে হলে এই পিকগুলো কাজে লাগবে আমাদের। ঠিক বলেছিস। আচ্ছা মিস রূপা, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা কি এখানে কফি খেতে যেতে পারি? 5th ফ্লোরে। ওয়াও, তাই? আসুন, আপনার বান্ধবীকেও বলুন আসতে। রূপা এক দৌড়ে আহানার হাত ধরে বলল আসতে। ওই লোকটা নাই তো? না, কোথাও তো দেখলাম না। তুই চল। ওকে। আহানা যমুনা ফিউচার পার্কের 5th ফ্লোরটা ঘুরে ঘুরে দেখছে। রূপা গালে হাত দিয়ে নওশাদকেই দেখে যাচ্ছে, আর রিয়াজ লুকিয়ে লুকিয়ে আহানার ছবি তুলছে। আহানা, এদিকে আয়, কফি এসে গেছে। আহানা এসে বসতেই দূর থেকে শান্তকে দেখতে পেল সে। ফোনের দিকে তাকিয়ে আসছে, সাথে একটা ছোট মেয়েও আছে। মেয়েটার চেহারা দেখে মনে হয় শান্তর বোনটোন হবে।
চেহারায় অনেক মিল। শান্ত ফোনের দিকে তাকিয়ে তারপর নওশাদ রিয়াজের দিকে তাকিয়ে চেয়ার টেনে বসে গেল। শান্ত, গেস হোয়াট, মিট রূপায়ণ আহানা। কে আহানা? শান্ত পাশে তাকিয়ে দেখল আহানা দাঁতে দাঁত চেপে উঠে চলে যাচ্ছে। রূপা ওর হাত ধরে আটকে কী সব বলছে ওকে, মনে হয় থাকার জন্য রিকোয়েস্ট করছে। এই মেয়েটা এখানে কেন? আমরা ডেকেছি, ভাবলাম তোর চেনা জানা মেয়েটা আমাদের সাথে কফি খাক। আর রূপা আমার ফ্যান, তাই ফ্যানকে তো একটু কদর করাই যায়। ফ্যান? এই মেয়েটা আমার শত্রু। আমার গান শুনছিল এমন ভাব করে যেন সে লিরিক্সটাই বুঝতে পারছে না। মনে হচ্ছিল স্টেজে এসে আমাকে সরিয়ে দিয়ে নিজেই গান গাইবে। ভাইয়া, এই আপুটাকে একটা ছবি তুলি। নিতু, দরকার নেই। কিসের ছবি? মাকে যদি কিছু বলেছ তো তোমার খবর আছে, ভুলে যাও এসব। আর তোরাও বলিহারি, এই মেয়েকে আমি চিনি এটা তোদের কে বলল? আহানা প্লিজ, আমার জন্য একটু থাক, কফি খেয়েই চলে যাব। প্লিজ থাক না। লোকটা ভালো না, তুই বুঝিস না কেন? আমি থাকবো না। তুই আমার বেস্টি না, আমার মন খারাপ করবি? ফাইন। আহানা হেঁটে গিয়ে চেয়ার টেনে দুম করে বসল। শান্ত ফোন থেকে চোখ তুলে ওর দিকে তাকালো সাথে সাথে। রূপা ঢুলে ঢুলে বলল, আমি আপনাদের সবার সাথে একটা ছবি তুলি। তুলেন। রূপা ছবি তুলছে আর আহানা শান্তর দিকে একবার দুইবার তাকাচ্ছে, এমনভাবে তাকাচ্ছে যেন কাঁচা গিলে খাবে। শান্ত তো চেয়ে আছে ওর দিকে। সকালে টায়ার পাঞ্চারের কথা মাথায় আসতেই মন চাচ্ছে ওকে জ্যান্ত কবর দিয়ে দিতে। ভাইয়া, আপুটা অমন করে তাকাচ্ছে কেন তোমার দিকে? মির্কির অসুখ তো, তাই। জুতা শুকালে সব ঠিক হয়ে যাবে। আহানা চোখ রাঙিয়ে বলল, আপনার তো চোখই নষ্ট। কাঁচামরিচ কুচি করে চোখে মাস্ক হিসেবে লাগিয়ে রাখলে চোখ ঠিক হবে আপনার। ও মাই গড, সত্যি? আহানা নিতুর প্রশ্নে কিছুই বলল না। নিতুর দিকে তাকিয়ে হাতের কাছে যে কফির মগ পেল সেটা হাতে নিয়ে এক চুমুক দিয়ে আর গিলতে পারল না। একটু মিষ্টি নাই, অনেক কষ্টে গিলে এখন ড্যাব ড্যাব করে সেদিকে চেয়ে আছে। এই কফিতে কি ওরা চিনি দিতে ভুলে গেল? ওয়েটার, আরেকটা কফি দিয়ে যান, উইদাউট সুগার। আমারটা কাকে নিয়ে গেছে? আহানা রাগে গজগজ করতে করতে উঠে চলে গেল। আরে আহানা, দাঁড়া, যাইস না, আর একটু থাক। আহানা আর থাকলো না, চলে গেল সোজা। যাক বাঁচলাম। শোন শান্ত, আহানার অনেক ছবি তুলেছি আমরা, এবার আমাদের কথা মতো ট্রিপে যাবি, না হলে পিকটা আন্টির হাতে যাবে। গেলে যাক, আমার মা এরকম তেজের মেয়েকে পছন্দ করবে না কোনো দিনই। আহানা বাসায় এসে ব্যাগটা রেখে দৌড় দিয়ে চলে গেল টিউশনি করাতে। মা জানো, ভাইয়া শপিং মলে একটা মেয়ের সাথে যে ঝগড়া করছিল না। মা মুচকি হেসে নিতুর দিকে চেয়ে ভ্রু কুঁচকাল। মা, ভাইয়া আমাকে ছবি তুলতে দেয়নি, তবে নওশাদ ভাইয়া বলেছিল তার কাছে নাকি ছবি আছে। কথাটা শুনে মা মাথা নাড়ালো। শান্ত বিছানায় হেলান দিয়ে ইউটিউবে তার গানটার ভিডিও দেখছে। স্যার আসবো? রিপা, আসো। স্যার, নিতু মামুনির পরীক্ষার রেজাল্ট বের হয়েছিল আজ। কি গ্রেড এসেছে? বাংলাতে 50 আর বাকি সব প্লাস, কিন্তু বাংলায় নাম্বার কম এসেছে। ও বাংলায় এত খারাপ কেন? 3টা টিচার রেখেছি কি জন্য? নিতুকে ডাকো। নিতু মাথা নিচু করে দূরে দাঁড়িয়ে আছে, তারপর পা টিপে টিপে আসলো। শান্তর সামনে এসে দাঁড়ালো সে। কি ব্যাপার নিতু, এসব কি শুনছি? তুমি বাংলায় এত কম নাম্বার পেলে কি করে? ভাইয়া, আমাকে যে টিচার বাংলা পড়ায় উনি বেশিরভাগ ইংরেজিতেই কথা বলেন, আমার বাংলা বুঝতে প্রবলেম হয়। রিপা, তুমি এক কাজ করো তো, নিউ টিচার খোঁজো ওর জন্য। এখন যে বাংলা টিচার আছে সে বাদ, এমন একজন টিচার আনবে সে যেন শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে এবং মার্জিতভাবে নিতুকে বাংলায় পারদর্শী করে তুলতে পারবে। ওকে স্যার।
আপনার কথা মতো আমার চেনা জানা একটা মেয়ে আছে, আমার ছোট বোনকে পড়ায়। বাংলায় অনেক ভালো। আপনি যদি বলেন তো তাকে আনাই। ওকে, আনো, সমস্যা নেই। তবে সন্ধ্যা 6টায় আসতে বলবে। আমি নিজের চোখে দেখব কেমন পড়ায়। ঠিক আছে স্যার। রিপা রুম থেকে বেরিয়ে তার মাকে ফোন করলো। হ্যালো মা, আহানা কি আজকে রুনাকে পড়াতে এসেছে? হুম, পড়াচ্ছে তো। কিন্তু কেন জিজ্ঞেস করছিস? শান্ত স্যারের ছোট বোনকেও পড়াতে হবে। বাংলা একটু খারাপ তো। আহানাকে ফোনটা দাও তো। আহানা, মা ধরো তো, রিপা তোমার সাথে কথা বলতে চাই। হ্যালো রিপা আপু। আহানা, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। আসলে একটা কথা বলার জন্য ফোন করলাম। তুমি কি আমার স্যারের বোনকে বাংলা পড়াতে পারবে? হুম, পারবো। কখন পড়াতে হবে? সন্ধ্যা 6টা থেকে। আমার জন্য একটু কষ্টের হবে। স্যার মোটা অঙ্কের টাকা দেবে। স্যারের একটা মাত্র বোন। কোনো মতে সব ছেড়ে এটাই ঢুকে যাও। তোমার কথা মাথায় আসতেই আমি তোমাকে কল করলাম। ঠিক আছে, আমি আসবো। আচ্ছা তাহলে কাল এসো, কেমন? আহানা আজ বাসায় ফেরার সময় মায়ের জন্য তেঁতুল কিনল। আচার বানাবে। মায়ের তেঁতুল অনেক পছন্দ। আর তেঁতুল খেলে মায়ের প্রেশারের কারণে মাঝে মাঝে যে মাথা ঘোরানি ওঠে, সেটা চলে যাবে। বাসায় আসতেই মায়ের হাতে তেঁতুল দিল সে। মা তো রেগে গেল। তেঁতুলের পেছনে টাকা খরচ কেন করেছে সেটাই বলে যাচ্ছেন উনি। আহানা মুচকি হেসে বিছানায় পা তুলে বসল, হাতে মুড়ির বোয়াম নিয়ে, আর হেসে হেসে বলল, আরে মা, আমি একটা ভালো বেতনের টিউশনি পেয়েছি। রিপা আপু ফোন করে জানালো। তাই নাকি? তাহলে তো ভালো। কিন্তু সমস্যা আছে। সন্ধ্যা 6টায় যেতে হবে প্রতিদিন। এটা কোনো সমস্যা না। 7টায় বাসায় ফিরে আসলে আর কোনো সমস্যা নেই। তুই হ্যাঁ বলে দে। হুম, বলেছি আপুকে। কালকে থেকে যাব বলেছি। আমি কাকরোল দিয়ে ইলিশ মাছ রেঁধেছি। তোর খালা আজ ইলিশ মাছ এনেছে। হাত ধুয়ে খেতে বস। মুড়ি নিয়ে বসেছিস কেন? কি? কাকরোল আবার ইলিশ মাছ? যাও, আজ আমি ভাতই খাবো না। তুমি জানো আমি তরকারিতে কাকরোল আর মাছের মধ্যে ইলিশ খাই না। আর তুমি সেই দুটোই একসাথে করে রাঁধলে। কি করব, বাসায় তরকারি ছিল না। গাছ থেকে কাকরোল ছিঁড়ে এনে রেঁধেছি। আমি শুধু ভাত আর ঝোল দিয়ে খাবো। আগে বলো খালা কই? তোর খালা খেয়ে দিয়ে আবার চলে গেছে। আহানা মুখটা ফ্যাকাশে করে ঝোল দিয়ে শুকনো ভাত খাচ্ছে। মা বারবার বলছে একটু খেয়ে দেখ, বেশ লাগছে তরকারিটা। না, সে খাবেই না। আহানা এমন একটা জাতি যে ইলিশ মাছ পছন্দ করে না। রিপা আমার ইলিশ কই? সব দেখি মিট আইটেম। আমি না বললাম আজ ইলিশ খাবো? স্যার, ম্যাডাম রাঁধছে, একটু বসুন। রাঁধছে মানে? কেমনে রাঁধছে আর তুমি মাকে যেতেই বা কেন দিলে? শান্ত দৌড়ে গেল রান্নাঘরের দিকে। মা হুইল চেয়ারে বসেই ইন্ডাকশন ওভেনকে তার সামনে একটা ছোট টেবিলের ওপর রিপাকে দিয়ে রাখিয়ে শান্তর জন্য ইলিশ রাঁধছেন। শান্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়ের পাশে গিয়ে বসল। তারপর রিপার দিকে চেয়ে বলল, মা এসব তোমাকে দিয়ে অ্যারেঞ্জ করালো কি করে? রান্নাঘরের সামনে এসে হাত দিয়ে ইশারা করছিল, তাই আমি এমন করে ব্যবস্থা করে দিয়েছি। আর করবে না। মায়ের শরীর ভালো না, দরকার নেই এত কিছুর। স্যার, আপনার ইলিশ মাছ এত পছন্দের যে আজ আমি বুয়াকে দিয়ে 4টা আইটেম বানিয়েছি ইলিশ মাছের। আর তারপরেও ম্যাম ইলিশ মাছের আরেকটা আইটেম বানাচ্ছে। হুম, আমি ইলিশ দিয়ে সারা জীবন ভাত খেতে পারবো, অন্য কিছু বাদই। মা মুচকি হেসে শান্তর মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর ডাইনিংয়ে এসে শান্তর সাথে উনিও খেতে বসলেন। রিপা চামচে করে ইলিশ মাছ ভাজাটা শান্তর পাতে দিয়ে চলে যাওয়া ধরতেই দেখল শান্তর মা 1 চামচ ইলিশ মাছ ভাজার তেল শান্তর পাতে দিচ্ছেন। রিপা হাঁ করে চেয়ে আছে। শান্ত কিছু বলছেও না। অথচ খাবারের তেল একদম কম খায় শান্ত। কি জানি,
শান্ত স্যারের পছন্দ অপছন্দের লেভেল সব উদ্ভট। আমি এত বছর ধরে এখানে জব করি, আজও বুঝে উঠতে পারি না। আজ সারাদিন আহানার ব্যস্ততার ভিতর দিয়ে কেটেছে সব। সকালে বাচ্চাদের পড়িয়ে ভার্সিটিতে যাওয়া, তারপর ভার্সিটি ছুটি হলে 2টা টিউশনি, সব শেষ করে বিকালে বাসায় ফিরে একটু ঘুমিয়ে সে আবার গেছে রিপার দেওয়া ঠিকানায়। আজ থেকে নতুন টিউশনি শুরু। বেশ বড় বাড়ি, ভালো বেতন পাবো মনে হচ্ছে। এটার বেতন ভালো হলে বাকি যে 2টা টিউশনি আছে সেগুলো ছেড়ে দেব। এত জার্নি ভালো লাগে না। গেটে দারোয়ানও আছে দেখছি। রিপা আপু কত বড় উপকার করলো আমার। আহানা এগিয়ে গিয়ে বলল, সেই বাসার মেয়েকে পড়াতে এসেছে। ও, আপনি নিতু মামুনিরে পড়াতে এসেছেন? দাঁড়ান, আমি রিপা আপাকে ডাকতেছি। কথাটা বলে দারোয়ান চলে গেল বাসার ভেতরে। আহানা এদিক ওদিক তাকাচ্ছে বাসার সামনে একটু জায়গাও খালি নেই যেখানে সূর্যমুখী ফুল নাই। এটা আবার কেমন বাড়ি? মানুষের গোলাপ পছন্দ হয়, আবার একসাথে অনেক ফুল পছন্দ হয়, আর বাগান করে সেটা দিয়ে। এখানে দেখি চারিদিকে হলুদ আর হলুদ। আজব বাড়ি তো। এখান থেকে একটা ফুল নিয়ে যাব যাওয়ার সময়। সূর্যমুখী ফুল আমার তেমন পছন্দ না, কিন্তু এতগুলো থেকে একটা নিয়ে যেতেই পারি। দেখতে ভালোই। গন্ধরাজ ফুল। আহানা গেট খুলে দৌড় দিল সেদিকে। বাড়ির একদম শেষ প্রান্তে গন্ধরাজ ফুলের লম্বাটে বিরাট বড় সারি, একদম ½ কিলোমিটার হবে। এত সুন্দর লাগছে। সবুজের উপর সাদা আর সাদা, সব ফুল ফুটে আছে, বেশ লাগছে দেখতে। আহানা একটা ফুল নিয়ে কানে গুজে পেছন ফিরে তাকালো। গোল করে বিরাট একটা খোলামেলা বারান্দা। মনে হয় যেন বারান্দার সামনে ইচ্ছে করেই গন্ধরাজের শাড়ির বিস্তার করা হয়েছে, যাতে বারান্দায় বসে অনায়াসেই ঘ্রাণ নেওয়া যায়। আহানা আরও 2টো ফুল নিয়ে এগিয়ে গেল। গন্ধরাজ ফুল ওর অনেক পছন্দের। আরেকজনের বাগান বলে বেশি নিল না। আহানার সামনের দিকে এসে দেখল বাসার ভেতর থেকে রিপা আসছে হাসি মুখে। আহানা আজ প্রথম দিন বলে 6টা বাজার আগেই চলে এসেছে। যাক আহানা, এসেছো তাহলে। এই 1 মিনিট, সরে দাঁড়াও, স্যার আসছে। আহানা রিপার কথা মতো সরে দাঁড়ালো। শান্ত কান নিয়ে ঢুকছে গেট দিয়ে। প্রতিদিন এই সময় সে অফিস থেকে ফেরে। রিপা বলল, স্যারের সাথে কথা বলিয়ে দেব, কিন্তু পরে, স্যার এখন ফ্রেশ হতে যাবে। শান্ত ফোনে কথা বলতে বলতে চলে গেল বাসার ভেতর। আহানা পাশে সূর্যমুখী ফুলগুলোর দিকে তাকিয়ে দেখছে। শান্তর দিকে খেয়ালই করল না। এগুলো থেকে নাকি তেল বের হয়। আমি কি 1 বোতল তেল নিতে পারবো? তাহলে রান্নার তেল কিনতে হবে না কয়েকদিনের জন্য। রিপা আহানাকে ভেতরে আসতে বলে সেই কখনই চলে গেছে। আহানা এদিক ওদিক তাকিয়ে পা টিপে টিপে সূর্যমুখীর বাগানে ঢুকে পড়েছে। একটা ফুলের মাঝখানে হাত দিয়ে টিপে টিপে সে মাটিতে বসে পড়েছে, তাও তেল বের হচ্ছে না। পরে মনে করার চেষ্টা করলো রূপাদের বাসায় ডিসকভারি চ্যানেলে দেখেছিল সূর্যমুখীর তেল কি করে বের করতে হয়। সব ভুলে গেছে সে। খানিকটা মনে আছে, তাই নিজের বুদ্ধি দিয়ে মন মতো এবার ফুলটাকে কিলাচ্ছে সে। সূর্যমুখীর বাগানটা বরাবর যে রুমটা, সেই রুমটা হলো শান্তর রুম। শান্ত রুমে ঢুকে দরজা লক করে হাতের ব্যাগটা সোফায় রেখে টাই খুলতে খুলতে বারান্দার পর্দা সরিয়ে বারান্দায় চলে আসলো। তারপর টাইটা রুমের ভেতরের দিকে ছুঁড়ে মেরে শার্ট খুলে ফেলল। তারপর তার নজরে পড়ল বাগানের দিকে একটা সূর্যমুখী ফুল বারবার নড়ছে। শান্ত ভ্রু কুঁচকে সেদিকে চেয়ে রইল। তারপর গায়ের গেঞ্জি খুলতে খুলতে সেদিকে ভালো করে খেয়াল করল। একটা মেয়েকে দেখা যাচ্ছে। সে গোল হয়ে মাটিতে বসে সূর্যমুখী ফুলকে বসে বসে কিলাচ্ছে। মেয়েটাকে আহানা কিছুই পেল না। তেল তো দূরে থাক, শেষে কয়েকটা সূর্যমুখীর বীজ নিয়ে হাঁটা ধরল। শান্ত দারোয়ানকে ডাক দিয়ে বলল বাগান চেক করতে। তারপর গোসল করতে চলে গেল সে। আহানা গায়ে জামা থেকে মাটি ঝেড়ে বাসার ভেতরে ঢুকছে। রিপা ওকে নিয়ে নিতুর রুমে চলে গেল।
নেভি ব্লু কালারের রুমটা। ছোটোখাটো রুম, বড় বড় মানুষের আকারের দুটো টেডি বিয়ার আছে সেখানে, ফ্লোরে বসিয়ে রাখা। একটা গোলাপি আর একটা নীল। একটা ছোট বিছানা আর টেবিল, আর একটা আলমারি আছে সেখানে। আহানা গিয়ে চেয়ার টেনে বসল। রিপা নিতুকে ডেকে আনতে গেছে। সে তার মায়ের রুমে এখন। নিতু তার রুমে এসে সালাম দিয়ে চেয়ার টেনে বসতেই আহানাকে দেখে চমকে গেল। আহানাও তাকে দেখে চমকে একেবারে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। এটা তো সেই মেয়েটা যে কালোই অসভ্য লোকটার সাথে ছিল। আরে, তুমি আহানা আপু না? আহানা ঢোক গিলে বলল, সরি, আমি ভুল করে চলে এসেছি। আহানা ব্যাগ নিয়ে এক দৌড় মারল। রিপা গিয়ে ওকে আটকালো তখনই। আরে আরে, কই যাও? কি হয়েছে সেটা তো বলবে। এরকম চলে যাচ্ছ কেন? নিতুকে চেনো তুমি? আহানা ভ্রু কুঁচকে বলল, মাফ করে দিও, আমি এই টিউশনি করাতে পারবো না। শান্ত তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে দারোয়ানের সাথে কথা বলছে। দারোয়ান জানালো নিতুকে যে নতুন ম্যাডাম পড়াতে এসেছে সে সূর্যমুখীর বাগানে ঢুকেছিল। শান্ত ঠিক আছে বলে পেছন ফিরতেই দেখল আহানা ভূত দেখার মতো তাকিয়ে আছে ওর দিকে। তারপর চোখ নামিয়ে দৌড় দিল। শান্ত কিছু বুঝে উঠতে না পেরে বলল, দাঁড়ান। আহানা থেমে গিয়ে দোয়া দুরুদ পড়া শুরু করে দিয়েছে। আপনি আমার বাসায় কি করছেন? আপনাকে কেন বলতে যাব? আজব তো, আমার বাসায় এসেছেন আর বলছেন আমাকে কেন বলতে যাবেন? আমি কি করব না করব সেটা আপনাকে বলতে হবে? আপনার কথার একটু সৌন্দর্য নাই? অলওয়েজ বিশ্রীভাবে উত্তর দেন। তো যখন এটা জানেন তখন আমার সাথে কথা বলতে আসেন কেন আপনি? স্টুপিড। কি বললেন? আমি স্টুপিড? বের হন আমার বাসার থেকে, বেয়াদব মেয়ে একটা। আকরাম মিয়া, এরে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করো তো। রিপা নিতু মুখে হাত দিয়ে চেয়ে আছে শান্ত আর আহানার দিকে। আহানা চোখ বড় করে শান্তর দিকে চেয়ে থেকে বলল, আমাকে অপমান করলে আমিও অপমান করি। কথাটা বলে সে চলে গেল। শান্তর চলে যাওয়া দেখছে আর মনে মনে ভাবছে আবার ফিরে আসবে নির্ঘাত আমাকে অপমান করার জন্য। আহানা সূর্যমুখী বাগান থেকে কাদা মুঠো করে নিয়ে এগিয়ে আসছে। শান্ত রিপা নিতুর দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, নাটক হচ্ছে এখানে, যাও এখান থেকে। কথাটা শেষ না করতেই ওর সারা গায়ে কাদা এসে পড়ল। চোখ বন্ধ করে সে পেছন ফিরল। তারপর রাগে গজগজ করতে করতে তাকালো। আহানা দাঁত কেলিয়ে বলল, চলে যাচ্ছি। আমাকে অপমান করলেন তাই আমিও করলাম। মানুষকে বলতে পারবো মিস্টার শান্তকে কাদা লাগিয়ে তার বাসা থেকে বের হতে পেরেছি। ইউ স্টুপিড। শান্ত এগিয়ে যেতেই মা এসে পড়ল সেখানে। হুইল চেয়ার নিজে চালিয়ে ড্রয়িং রুমে এসে পড়েছেন তিনি। আহানা চমকে ওনার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। ওনাকে কোথায় যেন দেখেছে সে, মনে করতে পারছে না। বারবার মনে হচ্ছে মহিলাটি তার চেনা। মা দেখো, আমি মাত্রই গোসল করেছি আর এই মেয়েটা কি করেছে। মা আহানার দিকে চেয়ে রয়েছেন তীক্ষ্ণ দৃষ্টিতে। 7 বছর আগেই মেয়েকে তিনি দেখেছেন। আরে, এ তো আহানা। কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারলেন না তিনি। তার যে কথা বন্ধ হয়ে গেছে। তিনি শুধু মুচকি হেসে কাঁদতে কাঁদতে হাত দিয়ে আহানাকে কাছে ডাকলেন। আহানা তাকিয়ে আছে হতভম্ব হয়ে। মনে আসছেই না এই মহিলাকে সে কোথায় দেখেছে। তাই এগিয়ে এসে হাঁটু গেড়ে বসল সে তার সামনে। শান্তর মা কাঁদতে কাঁদতে আহানাকে জড়িয়ে ধরেছেন। শান্ত, নিতু, রিপা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে উনি কেঁদেই যাচ্ছেন। মা, তুমি ওনাকে চেনো? মা কাদার জন্য কিছু ইশারাও করতে পারছেন না। শুধু রিপার দিকে তাকিয়ে রান্নাঘরের দিকে ইশারা করলেন। তার মানে কিছু আনতে আহানার জন্য। রিপা তাই করল। আহানার এইটুকু মনে পড়ল তার আন্টি হন ইনি। তবে কিসের আন্টি, কোথাকার আন্টি তা মনে করতে পারল না সে। উনি চোখ মুছে আহানার হাত মুঠো করে ধরে আছেন এখনো। তারপর শান্তকে ইশারা করল তাকে নিজের রুমে দিয়ে আসতে।
শান্ত আবার ফ্রেশ হতে চলে গেছে। মায়ের এমন ভাব দেখে মনে হয় আহানাকে কত আগে থেকে চেনেন তিনি, কিন্তু সে তো আহানাকে চেনে না। শান্ত ফ্রেশ হয়ে এসে মাকে কোলে তুলে বিছানায় হেলান দিয়ে বসালো। মা আলমারির দিকে ইশারা করল, তারপর হাত দিয়ে পৃষ্ঠা উল্টানের মতো করে বোঝাতে চাইল আলমারি থেকে এমন কিছু বের করতে যেটা বইয়ের মতো। শান্ত আহানার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আলমারি খুলল। আহানা বোকার মতো সব দিক দেখে যাচ্ছে। আন্টির বারান্দা দিয়ে লম্বাটে গন্ধরাজের শাড়িটা দেখা যায়। রুমটা খয়েরি রং করা, বেশ দেখতে, পরিপাটি একদম। শান্ত আলমারি খুঁজে একটা হালকা পাতলা লাগেজ বের করল, বই পেল না। তারপর লাগেজটা নিয়ে মায়ের সামনে রাখতে গিয়ে আহানাকে ধমক দিয়ে বলল, সরুন এখান থেকে, দেখেন না এটা রাখতেছি, পিলারের মতো দাঁড়িয়ে আছে। আহানা ভ্রুকুচকে দূরে সরে দাঁড়ালো। শান্ত লাগেজটা খুলে একটা পুরনো ফটো অ্যালবাম বের করল। শান্তর বাবার ফ্রেন্ডজোন নিয়ে তোলা একটা ছবি খুঁজে বের করলেন শান্তর মা। 10 জনের একটা ছবি, সবার গায়ে নীলকোট। অ্যালবামটা খুঁজে তারপর শান্তর বাবার গলায় হাত রাখা একটা লোককে ইশারা করে দেখালেন তিনি। শান্ত চিনতে পারল না। আহানা মাথা উঁচু করে তাকিয়ে বলল, আরে, এটা তো আমার বাবা। শান্ত চোখ বড় করে আহানার দিকে তাকালো, তারপর মায়ের দিকে তাকালো। মা মাথা নাড়িয়ে আবার কেঁদে দিলেন। শান্ত এখনো চিনতে পারল না লোকটাকে। কি করে চিনবে? এই ছবি যখন তোলা হয়েছে তখন সে আমেরিকায় ছিল। প্রায় 10 বছরের মতন সেখানে ছিল সে। তবে যতদূর মনে আছে তার বাবার একজন বন্ধু ছিল, আয়াত হক নাম। ছোটবেলায় তার মেয়েকে একবার পানিতে ফেলে দিয়েছিল শান্ত। তখন মনে হয় মেয়েটার বয়স 4 বছর ছিল। তাহলে ইনিই কি সেই আঙ্কেল? মা, উনি কি আয়াত আঙ্কেল? মা মাথা নাড়লেন। শান্ত চোখ বড় করে আহানার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এই মেয়েকে ছোটবেলা একবার পানিতে ফেলে দিয়েছিলাম, আর বড় হয়েও ফেলে দিয়েছি। কি মিল! মা আহানাকে হাত দিয়ে ডেকে পাশে বসালেন। আহানা বাবার ছবিটা ধরে সাথে সাথেই কেঁদে দিল। মা এবার নিজের কান্না থামিয়ে আহানাকে বুকে ধরে চুপ করে রইলেন, আর আহানার মাথা মুছতে লাগলেন। আহানা তারই আন্টিকে কত দেখেছে, কত রাত আন্টির সাথে সে ঘুমিয়েছে, আর আজ এত বছর পর হঠাৎ দেখে সে প্রথমে চিনতেই পারল না তাকে। শান্তর মা আহানার বাবার ছবিতে আঙুল দিয়ে বারবার কি যেন বলার চেষ্টা করছেন। আহানা আন্দাজে বলল, বাবাও মারা গেছে। আমরা আপনাদের অনেক খুঁজেছি। পরে বাবার লাশ নিয়ে চলে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের লোক থেকে জানলাম যে রিয়াদ আঙ্কেলও কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। সেই একই কারে বাবাও ছিলেন। তারা দুজনে একসাথে একটা জায়গায় যাচ্ছিল। আমি আর মা আপনাদের অনেক খুঁজেছি, কিন্তু আপনাদের বাসায় এসে জানলাম আপনারা গ্রামের বাড়ি চলে গেছেন। ফোনও বন্ধ ছিল। ওদিকে বাবাকেও কবর দিতে হতো, আর আমরা আপনাদের গ্রামের বাড়ি কোথায় সেটাও জানতাম না। তাই আমরা চলে গিয়েছিলাম বাবার লাশ নিয়ে। এরপরে অনেকবার খুঁজেছি, তাও আপনাদের পাইনি। শান্ত গম্ভীর গলায় বলল, আমি আমেরিকা থেকে যেদিন ফিরেছি সেদিনই সব ঘটেছে। নিতুর জন্ম আর বাবার মৃত্যু। বাবাকে একটিবার জীবিত অবস্থায় দেখলাম না আমি। বাবা কল করে বলেছিল হসপিটালে আসতেছি, সেখানে দেখা হবে। বাবাকে গ্রামের বাড়িতে কবর দিয়ে আমরা 2 মাসের মতো সেখানেই ছিলাম। তারপর আবার ফিরে এসে কয়েক বছর পর নতুন বাসা নিয়েছিলাম। তাই হয়তো আমাদের খুঁজে পান নাই। আহানা শান্তর মায়ের ইশারা বুঝতে পারছে না কিছুই। শান্ত বলল, আপনার মায়ের কি খবর সেটা জানতে চাচ্ছে মা। আমার মা ভালো আছে। বাবা মারা যাওয়ার পর কত ঝড় গেছে যে আমাদের পরিবারের উপর দিয়ে। এখন ভালোই আছে আন্টি। আমাদের বাসায় আসবেন একদিন। কে যাবে আপনাদের বাসায়? আমি? জীবনেও না। ও, আপনি না তুমি। তুমি তো অনেক ছোট আমার থেকে, তুই বললেও হয়। আহানা ভ্রুকুচকে বলল, আন্টি, আজ আমি আসি। মা ওর হাত মুঠো করে ধরে রাখলেন, যেতে দিলেন না।
রিপা নাস্তা নিয়ে সোফা রুমের টেবিলে রাখছে এক এক করে। আহানা সোফা এসে বসতেই শান্ত চোখ বড় করে বলল, তুমি আমাদের বাসায় এসেছো কি করতে? আহানা রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে তার আগেই শান্তর মা ওর দিকে চেয়ে চোখ বড় বড় করলেন। তাই শান্ত আর কিছুই বলল না, সোজা নিজের রুমে চলে গেল সে। শান্তর মা আহানার মাথায় হাত বুলাচ্ছেন। শান্ত নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে আলমারি খুঁজে একটা ছবি বের করলো। একটা বাচ্চা মেয়ে কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে। পাশেই সারা মুখে 3 পাউন্ডের কেক মাখানো একটা ভূত দাঁড়িয়ে আছে। ভূতটা শান্ত আর মেয়েটা আহানা। শান্ত যেমন আহানাকে জ্বালাতো, আহানা ওকে খুব জ্বালাতো। ছবিটাতে দুজনেই বেলু। এই বেলু হওয়ার কারণটা হলো তারা ঝগড়া লাগলেই একজন আরেকজনের চুল টেনে ছিঁড়ে ফেলার মতো অবস্থা করে ফেলতো। তাই শান্তর মার আহানার মা মিলে দুজনকেই বেলু করে রাখত। তাহলে এই সেই মেয়েটা? যখন আমার সাথে ঝগড়া করত তখনই আমার বোঝা উচিত ছিল আমার সাথে এমন করে ঝগড়া করত এই একজনই। এই ঝাঁজের বোতল আবার আমার লাইফে ব্যাক করেছে, তাও ম্যাচিউর হয়ে। এবার তো তার জ্বালানোর লেভেল আরও হাই। অবশ্য আমিও কম না। এরে টাইট কেমনে দিতে হয় জানা আছে আমার। সবার আগে ওরে আমি তো পানিতে ফেলেছিলাম। যাক, কিছু মনে নাই ওর, এটাই ভালো হয়েছে। না হলে এখন চেঁচামেচি করে কান ঝালাপালা করে দিত। শান্ত ছবিটার দিকে তাকিয়ে মুচকি হেসে ছবিটার ল্যাম্পশেডের পাশে রেখে দিল। সেদিন কেক একটু নিয়ে শান্ত আহানার জামাতে লাগিয়েছিল বলেই আহানা গোটা কেকটা শান্তর মাথায় চেপে লাগিয়ে দিয়েছিল। আর আমি এই শয়তান মেয়েটাকে চিনতেই পারলাম না। আহানা নাস্তা করে বলল এবার সে চলে যাবে, রাত হয়ে গেলে যেতে সমস্যা হবে। মা রিপাকে ইশারা করলো শান্তকে ডাক দিতে। রিপা গিয়ে শান্ত রুমের দরজায় নক করলো কয়েকবার। শান্ত ঘুমিয়ে পড়েছিল ততক্ষণে। চোখ ডলতে ডলতে এসে দরজা খুলতেই রিপা বলল মা ডাকছে। শান্ত বাথরুম থেকে এসে মুখটা হালকা ধুয়ে গিয়ে মায়ের পাশে বসল। আহানা ব্যাগ হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, চলে যাবে তাই। ওকে শান্তর মা থামতে বলল। কেন থামতে বলল সেটাই বুঝতে পারছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই ভেবে যাচ্ছে সে। শান্ত মায়ের চুলগুলো ঠিক করে দিচ্ছে আর আহানার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। মা এখন এই রুমে না থাকলে হয়তো আহানাকে ধাক্কা মেরে বের করত সে। কাদা ছোড়ার ব্যাপারটা মাথা থেকে যাচ্ছেই না তার। একটা মেয়ে এত সাহস কি করে হয় বুঝি না আমি। শান্তর মা আহানার দিকে ইশারা করে হাত দিয়ে বাড়ি বানিয়ে দেখালেন, মানে আহানাকে বাড়িতে পৌঁছে দিতে বলছেন। শান্ত চোখ বড় করে বলল, ইম্পসিবল, পারবো না আমি। এর সাথে আমার শুধু ঝগড়া লাগে। আর তখন দেখলে না কেমন করে আমার গায়ে কাদা মেরেছিল। ওর সাথে তো আমার কোনো কথাই নেই, শুধু জানে তিলকে তাল করতে। ওকে আমাদের বাড়িতে আসতে মানা করে দাও। ছোটবেলায়ও জ্বালাইতো আর এখন বড় হয়েও জ্বালাচ্ছে। মা চোখ বড় করে হুইল চেয়ার ঘুরিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। দরজার নিচে যে ছিটকিনি থাকে সেটাও লাগিয়ে দিলেন। শান্ত মাথার চুল টেনে নিজেকে ঠিক করে উঠে গিয়ে দরজার পাশে গিয়ে বলল, ওকে সরি মা, আমি ওকে দিয়ে আসছি, প্লিজ রাগ করো না, দরজা খোলো। শান্ত পেছন ফিরে দেখল আহানা দ্রুত গতিতে হেঁটে চলে যাচ্ছে। শান্তর সাথে বাড়ি ফেরার ইচ্ছা তারও নেই। কোনো মতে বাসায় পৌঁছাতে পারলেই হলো তার। এই মেয়ে, দাঁড়াও বলছি। আহানা শান্তর দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে এক দৌড় দিল। শান্ত গাড়ির চাবি না নিয়েই সেও দৌড় দিল। মা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আর এই মেয়ে ঢং করছে। এখন এর কিছু হলে মা আর দরজায় খুলবে না। উফ, কি ঝামেলা। শান্ত দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে, আহানাও হাঁপিয়ে গেছে। দুজনের মাঝে এখন দূরত্ব 1/2 কিলোমিটারের মতো, কিংবা তার চেয়েও একটু কম। আহানা জোরে জোরে শ্বাস নিতে নিতে পেছন ফিরে তাকালো শান্তর দিকে। শান্ত পকেট থেকে রুমাল নিয়ে মুখ মুছছে। আহানা জোরে জোরে বলল, এত ঢং করে দেখান। আমাকে 100 বার বাসা থেকে বের করে দেওয়ার কথা বলে
এখন আবার আমার পিছু নিচ্ছেন কেন? চুপ! আর একটা কথা বললে হাতের কাছে ইটের স্তূপ আছে, ছুঁড়ে মেরে তোমার মাথার খুলি উড়িয়ে দেব। মারুন না, আমিও দেখি, আমার কাছেও অস্ত্র আছে। 10 মিনিট পর। ম্যাডাম ম্যাডাম, দেখে যান একটু। মা রিপার আওয়াজ পেয়ে দরজাটা খুলে হালকা ফাঁক করে বাইরে তাকালেন। শান্ত আর আহানা দুজন দুজনের সাথে মারামারি করতে করতে এসে নিচে বসে গেল ফ্লোরে। দুজনেই চোখ ডলতে ডলতে মারামারি করছে এখনো। মা চোখ বড় করে হুইল চেয়ার ঘুরিয়ে ওদের কাছে এসে দেখল ওদের দুজনের সারা গায়ে বালি আর বালি। রিপা জলদি করে পানি এনে দুজনের গায়ে ঢেলে দিয়েছে, তারপর টিস্যু দিয়েছে। আহানা চোখ মুছতে মুছতে বলল, আন্টি দেখুন না, আপনার ছেলে আমার চোখে বালি মেরেছে। আম্মু, ওর কথা শুনবে না, আগে ও আমার গায়ে বালি মেরেছে, তাই আমিও মেরেছি। আন্টি, তার আগে উনি আমার পাশে ইট মেরেছে। ভেবে দেখুন, আমার গায়ে ইটটা পড়লে আজ আমার কি হতো? মা হেসে দিলেন। তার চোখের সামনে একদম শান্ত আহানার ছোটবেলাটা ফুটে উঠেছে। আপনারা এখনো যাননি? ও মাই গড! কি করে যাব রিপা? এই মেয়েটা এত ভেজাইল্লা। আমি ভালোই ভালোই ওরে বাড়িতে ড্রপ করতে চেয়েছিলাম, আর সে কিনা আমার চোখে বালি মেরে দিল। আপনি ভালো মানুষ তাই না? আমার চোখে কি বালি ভূতে মেরেছিল? লাগবে না আপনার সাহায্যের, বাই। আহানা ব্যাগ নিয়ে হনহনিয়ে বেরিয়ে চলে গেল। মা আঙুল তুলে শান্তকে ইশারা করে বলল আবার আহানাকে দিয়ে আসতে। শান্ত টিস্যু আরেকটা নিয়ে চোখ মুছতে মুছতে গিয়ে আহানার সামনে দাঁড়ালো। এই, কি সমস্যা তোমার? এরকম ভাব কারে দেখাও? একদম বালি দিয়ে গোসল করাই দিব আমাকে ভাব দেখাতে আসলে? বেয়াদব মেয়ে একটা। আমি আপনার সাথে বাড়ি ফিরবো না, ব্যাস। তুমি ফিরবে না, তোমার ঘাড় ফিরবে। কথাটা বলে শান্ত আহানার হাত ধরে টেনে নিয়ে গেল গাড়ির দিকে। হাত ছাড়ুন, আপনার সাথে থাকলে নির্ঘাত আমাকে মরতে হবে। আমি আমার জীবনকে জেনে শুনে মরতে দিতে পারি না। আমাকে বলছো? তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। তুমি মরতে চাও না আমি সেটা বিশ্বাস করব? জীবনে যদি আমার বাসায় এসেছো তো দাঁত ভেঙে দেব তোমার। যাব না আমি আপনার সাথে। তো এটা আমার মাকে বলতে পারো নাই? তখন তো বোকার মতো চেয়েছিলে, আন্টি মন খারাপ করবে তাই বলিনি। তোমরা এত ধরনের কথা কিভাবে বলতে পারো? আমার মাথায় বাড়ি দাও একটা। দিব? বেশি কথা বললে মাঝপথে নামাই দেব তোমাকে। ইডিয়েট! আমি ইডিয়েট? তাহলে আপনি ইডিয়েট হোল স্কয়ার। ম্যাডাম। স্যার আর আহানা এখনো যায়নি, গাড়ির বাইরে দাঁড়িয়ে ঝগড়া করছে। মা মাথায় হাত দিয়ে রিপাকে ইশারা করল যেন তাকে বাসার বাইরে নিয়ে চলে। রিপা তাই করল। মাকে বাইরে দেখতেই আহানার শান্ত ঝগড়া থামিয়ে দাঁত কেলিয়ে জলদি করে কারে উঠে বাসা থেকে বেরিয়ে গেল। শান্ত কার চালাতে চালাতে আহানাকে জিজ্ঞেস করল মা চলে গেছে কিনা। আহানা উকি মেরে দেখে বলল, হুম, রিপা আপু নিয়ে যাচ্ছে ওনাকে। হুম, তাহলে কই ছিলাম আমরা? আমি আপনাকে কুত্তার ফ্রেন্ড কুত্তা বলেছিলাম। ও হ্যাঁ, তোমার এত বড় সাহস! তুমি তো নিজেই কুত্তা, আই মিন কুত্তি। আর তোমার সংস্পর্শে এসে ভালো মানুষও কুত্তি কুত্তায় পরিণত হবে। তার মানে আপনি স্বীকার করছেন আপনি কুত্তা? চুপ, বেয়াদব মেয়ে একটা। আর কখনো আমাদের এরিয়ার ধারের কাছেও আসবে না। আপনি বলার জন্য আমি বসে নেই। আমি আর জীবনেও আপনার মুখ দেখতে চাই না। কখনোই ফ্লাইওভার দিয়ে ভোর 5টার সময় যাবেন না বলে দিলাম। আপনাকে যেন আমি আর না দেখি। তোমার কথায় উঠবো বসবো আমি? আপনার কথায় উঠবো বসবো আমি? আন্টি রিপাপুকে দিয়ে আমাকে ফোন করলেই আমি চলে আসব। ও রিয়ালি? তলে তলে এত? তার মানে তুমি চাও প্রতি সন্ধ্যায় আমি তোমাকে এভাবে বাসায় পৌঁছে দেই? এভাবে তো ভেবে দেখিনি। তো ভাবো, এক কাজ করা যায়, আপনি অফিস থেকে দেরি করে ফিরবেন, তাহলেই তো হয়। তুমি আমার মাকে চেনো না,
আমার মা রিপাকে দিয়ে আমাকে কল করিয়ে বাসায় আনবে, তাও সিকনেসের কথা বলে। তুমি আমাদের বাসায় না আসলেই তো হয়। আর ফাইন, আমি ভোর 5টায় ফ্লাইওভার দিয়ে যাব না। ডিল? ওকে, ডিল। শান্ত সায়দাবাদ আসতেই আহানা ওকে বলল গাড়ি থামাতে। বাসা কই? জেনে কি করবেন? তোমাকে এভাবে রোডে ছেড়ে দিলে মাকে কি বলবো আমি? তোমার বিশ্বাস নাই। কেউ তোমাকে রেপ বা কিডন্যাপ করতে আসলেও তার সাথে ঝগড়া লাগিয়ে দিবে তুমি। তাও যেন তেন ঝগড়া না, একেবারে মোক্ষম ঝগড়া। বেচারা পরে পাগল হয়ে পাবনার দিকে ছুটবে। কি বললেন? ফাইন, আমার কি? যদি ছোটোখাটো বস্তি এলাকায় ঢুকতে আপনার কোনো সমস্যা না হয় তো চলুন। আহানা গাড়ি থেকে নেমে হাঁটা ধরেছে। শান্ত গাড়ি থেকে নেমে পেছন পেছন আসছে আহানার। আহানা একটা টিনের বাড়ির সামনে এসে থেমে বলল, ওকে যান এখন, আমার বাসায় এসে গেছে। কি? আর ইউ সিরিয়াস? এটা তোমাদের বাসা? যতদূর জানি আয়াত আঙ্কেলের তো আমাদের মতনই বাড়ি গাড়ি ছিল, তাহলে এখন এটা কি? তুমি কি সত্যি আয়াত আঙ্কেলের মেয়ে? আহানা চোখ বড় করে ব্যাগ থেকে একটা পানির বোতল বের করে ছিপি খুলে শান্তর মুখে ছুঁড়ে মারল বোতলের সব পানি। শান্ত হাত দিয়ে মুখ মুছতে মুছতে বলল, ফাইন, প্রমাণ পেয়েছি আর প্রমাণ লাগবে না, তাই বলে পানিতে ভিজাইলা তোমাকে আমি। শান্ত এদিক ওদিক তাকিয়ে কিছুই পেল না। পরে আহানাদের বাসার দরজায় গিয়ে নক করল কয়েকবার। আহানার মা এসে দরজা খুলে শান্তকে দেখে শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে বললেন, কি চাই? এক মগ পানি। মা দিবে না বলছি। আহানা, তুই কখন এলি? আর উনি কে? আন্টি, আমাকে এক মগ পানি দিন তো। আহানা মাকে মানা করে যাচ্ছে। মা কি করবে বুঝে উঠতে না পেরে মগে পানি নিয়ে শান্তর হাতে দিল। আহানা ততক্ষণে একটা নারকেল গাছের পেছনে গিয়ে লুকিয়েছে। শান্ত এগিয়ে এসে গাছের পেছনে গিয়ে আহানার গায়ে পানি সব ঢেলে দিল। তারপর ফিরে আসলো। এ কি করলা বাবা? আমি তো কিছুই বুঝতেছি না। শান্ত নিজের রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, আর ভিজাবা আমাকে? অবশ্যই ভিজাবো, বেয়াদব একটা। আহানা, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। শান্ত আহানার মাকে সালাম দিয়ে চলে গেল। আহানা ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে ঢুকে বিছানায় ধপ করে বসে পড়েছে। কিরে, এবার তো বল কি হয়েছে? আর ছেলেটাকে? শান্তি আন্টির ছেলে। কোন শান্তি? আরে রিয়াদ আঙ্কেলের ওয়াইফ। মা চোখ বড় করে আর 1 মিনিটও দেরি না করে দরজা খুলে দৌড় দিলেন। আরে আরে মা, কই যাচ্ছ? মা কিছুটা জোর গতিতেই শান্তর সামনে গিয়ে দাঁড়ালেন। শান্ত সবেই গাড়িতে ঢুকতে যাচ্ছিল। কি হয়েছে আন্টি? শান্ত, কত বড় হয়ে গেছো তুমি, আমার বিশ্বাসই হচ্ছে না। আমি আবার তোমাকে দেখতে পাবো ভাবিনি কখনো। এসব বলতে বলতে আহানার মা কেঁদে দিলেন। শান্ত ওনার 2 হাত মুঠো করে ধরে বলল, কাঁদবেন না প্লিজ, বাট আমি একটা কথা বুঝলাম না, আপনাদের বাড়িঘরের এই হাল কেন? সে অনেক কথা, তোমার মা কেমন আছে সেটা বলো। আর সেদিন তোমার ভাই নাকি বোন হয়েছিল যেন, সে কেমন আছে? আহারে, কতটা দিন দেখি না, কত খুঁজেছি তোমাদের। সেই সময়ে তোমাদের একটা সাহায্যের আমাদের অনেক দরকার ছিল। কি হয়েছিল প্লিজ বলুন। বাবা আসো, আমাদের এই ছোট্ট বাসায় ভেতরে আসো, কিছু মুখে দাও, বলছি তোমাকে সব। শান্ত আহানার মায়ের সাথে ওদের বাড়িতে এলো। আহানা মুড়ির বোয়াম নিয়ে বিছানার এক কোণায় বসে হাত পা ছড়িয়ে শুয়ে শুয়ে মুড়ি খাচ্ছে। দরজা খুলে শান্ত ভেতরে ঢুকতে আহানা ওকে দেখতে পেয়ে ঠিকঠাক হয়ে বসে ভ্রু কুঁচকে বলল, আপনি আবার বের হন আমার বাড়ি থেকে। আহানা, এটা কীরকম ব্যবহার? মা, তুমি জানো না, উনিও আমাকে ওনার বাসা থেকে বের হয়ে যেতে বলেছে কতবার। চুপ থাক, যা চা বানিয়ে আন। আহানা দাঁতে দাঁত চেপে রাগে গজগজ করতে করতে বিছানা থেকে নেমে রান্নাঘরের দিকে যাচ্ছে। শান্ত চেয়ার টেনে বসতে বসতে বলল,
চিনি দিও না। আহানা দাঁত কিলিয়ে চেয়ে থেকে মনে মনে ভাবল, আজ তোরে আমি গুড় দিয়ে চা বানাই খাওয়াবো।